স্টুডেন্টস, সবাই ভালো আছো তো? আমি জাহাঙ্গীর আলম স্যার আবার নিয়ে এসেছি একটা লেসন। তোমরা দেখছো যে সায়েন্স ক্লাস চ্যানেলটা। তো নিশ্চয় পড়াশোনা মন দিয়ে করছো। লকডাউনে পড়াশোনায় ঢিল দিও না, পড়াশোনাটা তো করতেই হবে। পড়াশোনা ছাড়া তো আমাদের কোনো গতি নেই, জীবনে দাঁড়াতে হবে। তো আজকে একটা লেসন নিয়ে এসেছি, এটা ক্লাস 12-এর জন্যে, সম্পূর্ণটা ক্লাস 12-এর জন্য। তো যে কন্টিনিউশন চলছে ইলেকট্রোম্যাগনেটিজমের একটা পার্ট, আমরা মাঝামাঝি রয়েছি। অনেকগুলো টপিক রয়েছে, এগুলো একদম নতুন কনসেপ্ট। তো তোমরা মন দিয়ে দেখো, আমি খুব সুন্দরভাবে আজকে একটা অংশ খুব সুন্দরভাবে বুঝিয়ে দিয়েছি, যেখানে আমরা দেখব মুভিং চার্জের উপর চৌম্বক বল কত হবে। কোনো একটা চৌম্বক ক্ষেত্রে যদি একটা চার্জড পার্টিকেল আহিত কণা প্রবেশ করে, তাহলে তার উপর চৌম্বক বল কত হবে এবং কীরকমভাবে ক্রিয়াশীল হবে, এই নিয়ে আমরা আজকে লেসনটা নিয়ে এসেছি। তো তোমরা মন দিয়ে দেখো, খুব সুন্দর একটা লেসন। যারা নতুন এসেছো তারা চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিও, বেল বাটনটা টিপে দিও, তাহলে সঙ্গে সঙ্গে নোটিফিকেশান পেয়ে যাবে কখন আমার লেসন, আবার নতুন লেসন রিলিজ হচ্ছে। ওকে, তো আজকাল কোনো আপডেট দেবো না, একই কথা বারবার বলতে ভালো লাগে না। কবে যে কমবে, লাখো ছুঁই লাখ, মানে গত 10 দিন ধরে 11 দিনে 10 লক্ষ নতুন সংক্রমণ হয়েছে। 11 দিনে 10 লক্ষ আজকের রিপোর্ট। তো এই নিয়ে নতুন কোনো কথা নেই, এখনও খুব অবস্থা খারাপ। ওকে, তো চলো আমরা লেসনটা শুরু করে দিই। তাহলে ক্লাসটা শুরু করি। স্টুডেন্টস, লুক অ্যাট দ্য স্ক্রিন। দেখো, আজকের শুরুতে যেটা আমরা পড়াবো সেটা হচ্ছে চৌম্বক ক্ষেত্রে আহিত গতিশীল কণার উপর ক্রিয়াশীল বল, ফোর্স অন এ মুভিং চার্জ ইন এ ম্যাগনেটিক ফিল্ড। তো আমরা এতদিন তো জেনেছি যে ম্যাগনেটিক ফিল্ডে, অর্থাৎ চৌম্বক ক্ষেত্রে কোনো কণা যদি গতিশীল হয়, অর্থাৎ কারেন্ট যদি থাকে, তাহলে তার উপর একটা বল ক্রিয়াশীল হয়। তো কারেন্ট মানে তো গতিশীল কণা, তাই না? তাহলে একটা কণা, আহিত কণা গতিশীল হওয়া মানে কারেন্ট যাচ্ছে। তাহলে আমরা এখন দেখব যে পুরো তারের মধ্যে যদি প্রবাহ না ভেবে যদি আমি সিঙ্গেল চার্জ ধরি, তাহলে তারা কিভাবে মুভ করবে। সেজন্য বলা হয়েছে, দেখো, যে ফোর্স অন এ মুভিং চার্জ ইন এ ম্যাগনেটিক ফিল্ড। মুভিং কারেন্ট না বলে এখানে চার্জ বলা হলো, অর্থাৎ চার্জ দিয়েই কারেন্ট তৈরি, পুরো কারেন্টটা আমরা পাচ্ছি। তো এখানে সিঙ্গেল আধানগুলোর কথা যদি আমরা ভাবি, তাহলে তারা কিভাবে চৌম্বক ক্ষেত্রে প্রভাবিত হবে বা গতিশীল হবে। দেখো, কতগুলো জিনিস ধরে নিতে হবে সূত্রটার জন্য। ধরো বি ধরলাম, কোনো বিন্দুতে চৌম্বক ক্ষেত্র রয়েছে, তার একটা ভেক্টর রয়েছে, তার একটা অভিমুখ আছে। ছবিটা দেখো, একই সমতলে রয়েছে বেগ, অর্থাৎ ভি হচ্ছে কণাটার বেগ। ধরো ও বিন্দুতে কণাটার বেগ ভি, তার ভিও একটা ভেক্টর রাশি, তার জন্য একটা অভিমুখ করেছি। এখানে দেখো বি এবং ভি ধরে নাও যে ব্ল্যাকবোর্ডের, যে হোয়াইট বোর্ডের মেঝেতে রয়েছে, ভূমিতে রয়েছে, হোয়াইট বোর্ডের উপর রয়েছে। তাহলে কিউ আহিত কণাটার আধান, একটা কণার মধ্যে অনেক ইলেকট্রন আছে, সব মোট আধান হচ্ছে কিউ। ওকে, তো কণাটি যদি এইরকম একটা ফিল্ডে, ধরো ও বিন্দুতে প্রবেশ করলো, ও বিন্দুতে আমরা যদি ভাবি যে ও বিন্দুতে কণাটার বেগ ভি, এবং ও বিন্দুতে ম্যাগনেটিক ফিল্ডের অভিমুখ হচ্ছে এইদিকে এবং তার মান হচ্ছে বি, তাহলে এই ও বিন্দুতে কণাটার উপরে ক্রিয়াশীল বল এফ হবে তোমার, এটা মনে রাখবে, এফ হবে তোমার আধান গুণিত, আধানটা তো তোমার স্কেলার রাশি, আধানটা স্কেলার রাশি, আধানের মাথায় কোনো ভেক্টর চিহ্ন বসবে না, কিউ ইন্টু ভি ক্রস বি, অর্থাৎ আধান গুণিত ভি ক্রস বি। এটা হচ্ছে কোনো মুভিং চার্জের উপর ক্রিয়াশীল বল, চৌম্বক বল। এখানে মাথায় রাখতে হবে যে এই আধানটা যখন মুভিং, তখনই এই বলটা ক্রিয়াশীল হবে। আধানটা যদি এখানে স্থির থাকে, তুমি আধানটা রেখে দিলে টুক করে স্থির অবস্থা, তাহলে কিন্তু তার উপর কোনো চৌম্বক বল ক্রিয়া করবে না। আধানটা যতক্ষণ গতিশীল থাকবে ততক্ষণই তার উপর চৌম্বক বল ক্রিয়া করবে। সেটা আমরা এখনই বুঝতে পারবো কতগুলো আলোচনা থেকে। যেহেতু তোমার বিটা ভেক্টর রাশি, তার বি এর মান এবং অভিমুখ, এই সূত্র থেকে আমরা খুব সুন্দরভাবে বুঝতে পারবো ও চৌম্বক ক্ষেত্রের মান এবং অভিমুখ সম্বন্ধে। এখানে দেখো যে এটা তো ভেক্টর,
তো এটা ক্রস প্রোডাক্ট, ভি ক্রস বি হয়ে আছে। তোমরা ক্রস প্রোডাক্টের রুলস তো জানো। তাহলে এখান থেকে আমরা লিখতে পারি যে এফ এফ অর্থাৎ ম্যাগনিটিউড অফ এফ মান, যে বলটা ক্রিয়াশীল হচ্ছে তার মান, অর্থাৎ এই ভেক্টরের মান তোমার হবে কত, কিউ ভি বি সাইন অফ থিটা, যে ভি এবং বি এর মধ্যবর্তী কোণ থিটা, তাই না, কিউ ভি বি সাইন থিটা, যেহেতু এটা ক্রস প্রোডাক্ট। এইবার কতগুলো স্পেশাল কেস দেখো, কেস অন, কেস অন, এখান থেকে আমরা ম্যাগনেটিক ফিল্ডের অভিমুখ এবং মান খুব সুন্দরভাবে বুঝতে পারি। কেননা তুমি দেখো যে সাইন থিটার উপর নির্ভর করছে এফ এর মানটা, চৌম্বক বলের মানটা সাইন থিটার উপর নির্ভর করছে। এখন সাইন 0 মানে তো 0, আর সাইন 180 ডিগ্রি মানেও 0। তো যদি এখানে দেখো, যদি থিটা ইকুয়াল টু 0 ডিগ্রি হয় বা থিটা ইকুয়াল টু 180 ডিগ্রি হয়, তাহলে কি দাঁড়াবে? থিটা ইকুয়াল টু 0 মানে হচ্ছে একই দিকে, ভি এবং বি তোমার একই অভিমুখে, ভি ও বি একই অভিমুখে সমান্তরাল, অভিমুখ একই। আর থিটা 180 ডিগ্রি মানে সমান্তরাল কিন্তু বিপরীত দিকে, ভি ও বি বিপরীত অভিমুখে, বিপরীত অভিমুখে, হ্যাঁ, এবং সমান্তরাল, দুটোই সমান্তরাল, সমান্তরাল, একটা প্যারালাল একটা অ্যান্টি প্যারালাল। এটা প্যারালাল এটা অ্যান্টি প্যারালাল যদি হয়, তাহলে দেখো, তাহলে এফ কত হবে, এফ ইকুয়াল টু হবে কিউ ভি বি ইন্টু 0, কারণ সাইন 0 মানে সাইন 0 মানে 0, আর সাইন 180 ডিগ্রি মানে 0, তাহলে এটা দাঁড়াচ্ছে তোমার 0। তাহলে এখান থেকে আমরা বলতে পারি যে চৌম্বক ক্ষেত্রে দেখতে হবে যখন একটা গতিশীল আধান রয়েছে, তখন সেটা কোন অভিমুখে মুভ করলে তার উপর কোনো চৌম্বক বল ক্রিয়া করছে না। বিভিন্ন অভিমুখে যদি তুমি কণাটাকে পাঠাও, তাহলে একটা নির্দিষ্ট একটা অভিমুখ পাবে যেখানে গতিশীল হওয়া সত্ত্বেও কণাটার উপর কোনো চৌম্বক বল ক্রিয়া করছে না। সেই অভিমুখটাই হচ্ছে তোমার চৌম্বক ক্ষেত্রের অভিমুখ, ভি এর অভিমুখ। এই যে সেই জন্য তো 0 হয়ে গেল। ভি এর অভিমুখ তো থাকছেই, ভি তো গতিশীল, মানে কণাটা তো গতিশীল, তাহলে ভি এর অভিমুখ থাকছেই, কিন্তু এফ 0 হচ্ছে তবু কেন? কারণ বি এর সঙ্গে সে সমান্তরাল হয়ে গেছে, প্যারালাল হয়েছে অথবা অ্যান্টি প্যারালাল হয়েছে, অর্থাৎ সেই যে অভিমুখে গেলে কণাটার উপর আর কোনো বল ক্রিয়াশীল হচ্ছে না, সেই অভিমুখটাই হচ্ছে চৌম্বক ক্ষেত্র ভেক্টরটির অভিমুখ। এইভাবে আমরা খুব সুন্দরভাবে চৌম্বক ক্ষেত্র ভেক্টরটির অভিমুখ পাওয়া যায়। এখানে দেখতে পাচ্ছ যে এটা ক্রস প্রোডাক্টের এফটা আমি এঁকেছি যেভাবে, বি এবং বি বোর্ডের সমতল আছে এবং তার হরাইজন্টাল এফ হচ্ছে তার 90 ডিগ্রিতে হবে, হ্যাঁ, মানে লম্বভাবে থাকবে, হ্যাঁ। ওটা ফ্রেম ভি থেকে ক্রস প্রোডাক্টের নিয়ম অনুযায়ী ভি থেকে বি এর দিকে একটা স্ক্রু ঘোরালে যেদিকে যায় অর্থাৎ 90 ডিগ্রিতে যাবে, হ্যাঁ। ভি থেকে বি এর দিকে তুমি যদি ঘোরাও তাহলে স্ক্রুটা এফ এর দিকে অর্থাৎ 90 ডিগ্রিতে যাবে। সবসময় ভি এবং বি এর সঙ্গে এফ সবসময় লম্বভাবে ক্রিয়াশীল হবে। তো এই যে এই অ্যাঙ্গেলটা ভি এর সঙ্গে এটাও 90 ডিগ্রি, আবার এটার সঙ্গে এটাও 90 ডিগ্রি। তাহলে কেস 2 নম্বর কেস, যদি থিটা ইকুয়াল টু 90 ডিগ্রি হয়, 90 ডিগ্রি হয়, তাহলে সাইন থিটা সাইন 90 ডিগ্রি ইকুয়াল টু 1 হয়, হ্যাঁ। অতএব এফ ইকুয়াল টু হয়ে যাবে এফ ম্যাক্সিমাম ভ্যালু হবে, এফ এর ম্যাক্সিমাম ভ্যালু হবে যখন থিটা 90 ডিগ্রি। থিটা 90 ডিগ্রি মানে কণাটা বি এর অভিমুখের সঙ্গে লম্বভাবে প্রবেশ করেছে, ও বিন্দুতে বি এর সঙ্গে 90 ডিগ্রিতে রয়েছে, থিটা 90 ডিগ্রি। তাহলে এটা হচ্ছে কিউ ভি ইন্টু সাইন থিটা, হ্যাঁ, ইন্টু 1 মানে কিউ ভি বি
ইন্টু ইউভিবি ইন্টু সাইন 90 ডিগ্রি। হ্যাঁ, মানে ইউভিবি ইন্টু 1 মানে ইউভিবি, এটা ম্যাক্সিমাম হলো এফ ম্যাক্স। তাহলে এখান থেকে আমরা তোমার বি এর অভিমুখ সম্বন্ধে বলতে পারি কি, যে যখন আমরা দেখব যে কোনো একটা অভিমুখে চুম্বক প্রবাহ সবচেয়ে বেশি ম্যাক্সিমাম, তারই 90 ডিগ্রিতে 90 ডিগ্রিতে কিন্তু তাহলে হবে তোমার চুম্বক প্রবলের অভিমুখ। চুম্বক প্রবলের এই চুম্বক ক্ষেত্রের অভিমুখ হবে তাই 90 ডিগ্রিতে। যদি কোনো একটা অভিমুখে তুমি কার্ডের উপর ক্রিয়াশীল চুম্বক বল ম্যাক্সিমাম পাও, ম্যাক্সিমাম সর্বোচ্চ পাও, তারই লম্ব হবে তো 90 ডিগ্রিতে, তারই 90 ডিগ্রিতে হবে তোমার বি এর অভিমুখ, চুম্বক ক্ষেত্রের অভিমুখ। ওকে, এবং ম্যাক্সিমাম ভ্যালুটা এখান থেকে আমরা তোমার বি এর মানটাও পেয়ে যাই। হ্যাঁ, এখানে বি এর মানটাও পেয়ে যাই। বির মান কত হবে? বির মান দেখো, যদি যদি কিউ ইকুয়াল টু 1 আর ভি ইকুয়াল টু 1 হয়, তাহলে এফ কত হবে? এফ ইকুয়াল টু হবে কিউ ইকুয়াল টু 1, ভি ইকুয়াল টু 1, এফ ইকুয়াল টু বি হয়। এখান থেকে আমরা বি এর মানটাও পেয়ে যাচ্ছি। কিভাবে বলতে হবে? যদি একটা একক আধান, দেখো, যদি একক আধান একক বেগ নিয়ে কোনো চৌম্বক ক্ষেত্রে প্রবেশ করে, তাহলে 90 ডিগ্রি, থিটা 90 ডিগ্রি লম্ব হবে। হ্যাঁ, লম্ব হবে, যেহেতু থিটা আমি 90 ডিগ্রি নেব। হ্যাঁ, তাহলে কোনো একটা একক আধান একক বেগ নিয়ে যদি বি এর সঙ্গে লম্বভাবে প্রবেশ করে, তাহলে তার সেই কণাটার উপর ক্রিয়াশীল চৌম্বক বলের মানটাই হবে সেই চৌম্বক ক্ষেত্র ভেক্টরটির মানের সমান, এর সমান বি হবে। কন্ডিশনটা দেখো, বুঝতে পেরেছো? লম্বভাবে প্রবেশ করতে হবে বি এর সঙ্গে, এবং ক্ষেত্রটির সঙ্গে লম্বভাবে প্রবেশ করবে কণাটি, এবং কণাটির মান হবে একক, এবং একক বেগ নিয়ে প্রবেশ করতে হবে। তাহলে একক বেগ নিয়ে একক মানের একটা ধনাত্মক আধান চৌম্বক ক্ষেত্র ভেক্টরের সঙ্গে লম্বভাবে প্রবেশ করলে যে সর্বোচ্চ, যে অভিমুখে কোনো একটা অভিমুখে দেখবে লম্বভাবে প্রবেশ করলে তখন সর্বোচ্চ বেগ হবে, তার উপর ক্রিয়াশীল চুম্বক বলটির মানটাই হচ্ছে সেই চৌম্বক ক্ষেত্র ভেক্টরটির মানের সমান। বুঝলেন? যদি কিউ ইকুয়াল টু 1 এবং ভি ইকুয়াল টু 1 হয় এবং থিটা ইকুয়াল 90 ডিগ্রি হয়, তাহলে যে পরিমাণ বল ক্রিয়াশীল হয় চুম্বক বল, সেটাই হচ্ছে বি এর মানের সমান। ওকে, এবার দেখো কেস নাম্বার 3। কেস 3, যদি তোমার ভি ইকুয়াল টু 0 হয়, দেখো ভি যদি 0 হয়, তাহলে মানে এই সমীকরণটা থেকে আমরা কি পাচ্ছি? এই সমীকরণটা থেকে এফ ভি যদি 0 হয়, এফ ইকুয়াল টু হয়ে যাচ্ছে তোমার কিউ ইন্টু 0 ইন্টু ভি ইন্টু সাইন থিটা ইন্টু 0, তাই না? তাহলে দেখো, যদি কণাটা স্থির থাকে, আমি শুরুতে যেটা বলেছিলাম, কণাটা যদি গতিশীল না হয়, স্থির থাকে, তাহলে এফ এর মান তোমার 0, তাহলে কণাটির উপর কোনো চৌম্বক বল ক্রিয়াশীল হবে না, ভি এর উপর যেহেতু নির্ভর করছে। ভি ইকুয়াল টু 0 হলে এফ 0 হয়ে যাবে, তাহলে স্থির কণার উপর কোনো চৌম্বক বল ক্রিয়া করবে না। মানে চৌম্বক ক্ষেত্রে তুমি যদি একটা স্থির কণা রেখে দাও, তাহলে কোনো চৌম্বক বল ক্রিয়া করবে না। ওটা গতিশীল থাকলে, যতক্ষণ গতিশীল থাকবে ততক্ষণ কিউ ভি পি সাইন থিটা এই পরিমাণ বল ক্রিয়াশীল হবে। ওকে, বুঝতে পেরেছো? এরপরে আমরা চলে আসবো তোমার বি এর এককে। হ্যাঁ, বি এর একক কি হবে বুঝেছো? বি এর একক আমরা দেখিনি, আমরা জানি বি এর একক টেসলা বা ওয়েবার পার মিটার স্কয়ার। তো সেটা কিভাবে পাওয়া যাচ্ছে,
কিভাবে পাওয়া যাচ্ছে দেখো, বি এর একক, বি এর একক হ্যাঁ, যদি তুমি কিউ ইকুয়াল টু 1 কুলম্ব হয়, হ্যাঁ কিউ ইকুয়াল টু 1 কুলম্ব হয়, ভি ইকুয়াল টু 1 পার সেকেন্ড হয় এসআই ইউনিট, আর এফ যদি তোমার নিউটন 1 নিউটন হয়, তাহলে বি তোমার হবে 1 টেসলা, বা 1 ওয়েবার পার মিটার স্কয়ার। টেসলাকে ওয়েবার পার মিটার স্কয়ার বলে। দেখো, যদি 1 কুলম্ব আধানের একটা কণা 1 মিটার পার সেকেন্ড বেগে কোনো চৌম্বক ক্ষেত্রে প্রবেশ করে, তাহলে যদি সেই কণাটার উপর 1 নিউটন বল ক্রিয়াশীল হয়, তাহলে সেই চৌম্বক ক্ষেত্রের মান হবে 1 ওয়েবার পার মিটার স্কয়ার বা 1 টেসলা। বুঝতে পেরেছো? এটাকে মানে টেসলা বলে। বিজ্ঞানী টেসলার নামে এটাকে বলা হয় 1 ওয়েবার পার মিটার স্কয়ারকে 1 টেসলা বলা হয় বিজ্ঞানী ওয়েব টেসলার সম্মান। তো ঠিক আছে, বুঝতে পেরেছি সংখ্যাটা, যে 1 কুলম্ব আধান সম্পন্ন একটি কণা 1 মিটার পার সেকেন্ড বেগে কোনো চৌম্বক ক্ষেত্রে প্রবেশ করে যদি দেখা যায় যে তার উপর 1 নিউটন বল ক্রিয়াশীল হচ্ছে, তাহলে সেই চৌম্বক ক্ষেত্রটির মান হবে 1 টেসলা বা 1 ওয়েবার পার মিটার স্কয়ার। এভাবে তোমার বি এর একক পাওয়া যায়। বুঝতে পেরেছো? সেই চৌম্বক ক্ষেত্রটা হবে 1 টেসলা চৌম্বক ক্ষেত্র। ঠিক আছে, আচ্ছা এরপরে আমরা চলে আসছি এই বল দ্বারা, অর্থাৎ চৌম্বক, এই যে এফ পাওয়া যাচ্ছে, এই এফ দ্বারা কৃতকার্য, চৌম্বক বল দ্বারা কৃতকার্য কি পরিমাণ কার্য সম্পাদিত হয়। চৌম্বক বল এফ, চৌম্বক বল এফ দ্বারা কৃত কার্য, ওয়ার্ক ডান, ওয়ার্ক ডান, ওয়ার্ক ডান। তো এখানে দেখো এফ সবসময় ভি এর সঙ্গে তোমার 90 ডিগ্রিতে, এফ ভি এর সঙ্গে 90 ডিগ্রিতে রয়েছে। তো ভি বেগের অভিমুখ, তো সবসময় তো আমরা জানি ভি এর অভিমুখ যেদিকে সেদিকেই সরণটা হবে। কোনো কণার উপর ক্রিয়াশীল বলের জন্যই তো ভিটা হয়, তাহলে ভি এর অভিমুখ যেদিকে হবে কণাটির সরণ সেই দিকে হতে চাইবে। তাহলে ভি এর জন্য আমি কোনো একটা মুহূর্তে স্মল সরণ ডিএস সবসময় এফ এর সঙ্গে তোমার 90 ডিগ্রিতে হবে। এফ এর সঙ্গে এই ভি এর অভিমুখের সরণটা যদি ডিএস হয়, তাহলে এফ এবং ডিএস সবসময় 90 ডিগ্রিতে হবে। তাহলে স্মল ওয়ার্ক ডান ডিএস সরণের জন্য কত হবে, আমরা জানি ডব্লিউ ইকুয়াল টু এফ ইন্টু এস, তাহলে এফ ইন্টু ডিএস, তাই না, এফ ডট ডিএস ডট প্রোডাক্ট কৃতকার্য ফর স্মল ডিসপ্লেসমেন্ট ডিএস, তোমার এফ বলের জন্য কৃতকার্য হবে এফ ডট ডিএস। তাহলে এটা কত হচ্ছে, এফ ডট ডিএস মানে এফ ডিএস cos 90 ডিগ্রি, এফ এস cos থিটা cos 90 ডিগ্রি, এফ ডিএস cos 90 ডিগ্রি, কারণ এই থিটাটা সবসময় 90 ডিগ্রি cos থিটা, কারণ ওয়ার্ক ডান তোমরা জানো ডব্লিউ হচ্ছে এফ ডট এস, হ্যাঁ এফ এস cos থিটা সূত্র। তাহলে থিটা 90 ডিগ্রি যদি হয়, থিটা 90 ডিগ্রি মানে 0, তাহলে এফ ডিএস ইন্টু 0 মানে হচ্ছে তোমার এফ ডিএস 0, তাহলে এটা হচ্ছে 0, তাহলে ওয়ার্ক ডান 0। তাহলে এই এফ
বলটা কোনো কার্য করে না, এটাকে বলে অতএব এফ তোমার হচ্ছে কার্যহীন বল, এটাকে বলে কার্যহীন বল। তাহলে এই চৌম্বক বল একটা কার্যহীন বলের উদাহরণ, এটা কোনো কার্য করে না। দেখো স্টুডেন্টস, এবার আমরা দেখব যে এই বল দ্বারা তোমার কণাটার উপর যে বলটা ক্রিয়াশীল হচ্ছে চৌম্বক বল, তার জন্য গতিশক্তির কি পরিবর্তন হবে? কণাটার গতিশক্তির কোনো পরিবর্তন হবে কি হবে না? ওকে, সেটা আমরা এখন দেখব। তোমরা এর আগে ক্লাস 10-এ পড়েছো ওয়ার্ক এনার্জি থিওরেম। ওয়ার্ক এনার্জি থিওরেমে কি পড়েছো? ওয়ার্ক এনার্জি থিওরেম, কার্য শক্তি উপপাদ্য, সেটা হচ্ছে যে কৃতকার্য সমান গতিশক্তির, যে পরিমাণ কার্য করা হয় সমান কণার, আমি খুব সংক্ষেপে লিখছি, গতি শক্তির পরিবর্তন। এটা হচ্ছে ওয়ার্ক এনার্জি থিওরেম। ওয়ার্ক এনার্জি থিওরেম, কোনো কণার উপর কৃতকার্য তার সে কণাটার গতিশক্তির পরিবর্তনের সমান, হ্যাঁ, ওয়ার্ক এনার্জি থিওরেম। কিন্তু এখানে দেখো এফ হচ্ছে কার্যহীন বল, তাহলে কার্যহীন বল তো কোনো কার্য করে না, তাহলে তোমার কৃতকার্য জিরো, অতএব কৃতকার্য জিরো মানে, অতএব কৃতকার্য জিরো মানে চৌম্বক বল দ্বারা কৃতকার্য যদি জিরো হয়, তাহলে সেই কণাটার, যে কণাটার উপর বলটা ক্রিয়াশীল হচ্ছে, সেই কণাটার গতিশক্তি পরিবর্তন জিরো হবে। গতিশক্তি পরিবর্তন জিরো হবে মানে হচ্ছে হাফ এম ভি স্কোয়ার মাইনাস, শুরু থেকে যদি ধরি এটা জিরো হবে। দিস মিনস যেখানে এম হচ্ছে কণার ভর, হ্যাঁ, এম হচ্ছে কণার ভর, এটা যদি কণার ভর হয় তাহলে তোমার হাফ এম ভি গতিশক্তি পরিবর্তন জিরো, তার মানে হাফ এম ভি স্কোয়ার এটা হচ্ছে কনস্ট্যান্ট। এই পরিবর্তনটা জিরো মানে হাফ এম ভি স্কোয়ার কনস্ট্যান্ট হবে, চেঞ্জ হবে না, হ্যাঁ। অতএব ভি স্কোয়ার এগুলো তো কনস্ট্যান্ট রাশি, তাহলে ভি স্কোয়ার হচ্ছে কনস্ট্যান্ট মানে ধ্রুবক, ভি স্কোয়ার ধ্রুবক, তার মানে হচ্ছে ভি কনস্ট্যান্ট, তার মানে হচ্ছে ভি একই থাকবে, একই থাকবে। কি দাঁড়ালো? কি দাঁড়ালো? ভি একই থাকবে, কণাটার উপর বল ক্রিয়াশীল হলেও কণাটার বেগের কোনো পরিবর্তন হবে না। বুঝতে পেরেছো? কণাটা যে বেগ নিয়ে প্রবেশ করেছে চৌম্বক ক্ষেত্রে, সেই একই বেগেই সে চলবে, বেগের কমবেও না, বেগ বাড়বেও না। এই চৌম্বক বল তার উপর ক্রিয়াশীল হওয়ার জন্য তার বেগের কোনো পরিবর্তন হবে না, সে একই বেগে চলবে। বুঝতে পেরেছো? এটার মানেটা কি? এই হচ্ছে এটার মানে, বেগের কোনো, তাহলে চৌম্বক বল দ্বারা বেগের, কণাটার বেগের কোনো পরিবর্তন হয় না, তার সে শুরুর বেগ নিয়েই চলবে। ওকে, বুঝতে পেরেছো? আচ্ছা, এর পরে আমরা চলে আসছি একটা বিশেষ ক্ষেত্র যেটা রয়েছে, সেখানে ফ্লেমিং এর লেফট হ্যান্ড রুল তোমরা ব্যবহার করতে পারো। ফ্লেমিংস স্পেশাল কেস, স্পেশাল কেস এটা হচ্ছে থিটা যখন 90 ডিগ্রি, হ্যাঁ, লম্ব হবে, অর্থাৎ ভি ও বি পরস্পর লম্ব, এই কেসটাই আমরা ফ্লেমিংস লেফট হ্যান্ড রুল ব্যবহার করতে পারি। হ্যাঁ, দেখো ফ্লেমিংয়ের বাম হস্ত নিয়ম।
ফ্লেমিংস লেফট হ্যান্ড রুল। ফ্লেমিংস লেফট হ্যান্ড রুল, দেখতে পাচ্ছ যে যদি লম্বভাবে প্রবেশ করে, যদি কণাটা বি এর সঙ্গে লম্বভাবে প্রবেশ করে, থিটা 90 ডিগ্রিতে প্রবেশ করে, তাহলে কি দাঁড়াবে? তাহলে তোমার লেফট হ্যান্ড রুল দিয়ে কোন দিকে কণাটার উপর বল ক্রিয়াশীল হবে সেটা পাওয়া যায়। কোন অভিমুখে ক্রিয়াশীল বলটা হবে, এফ এর অভিমুখ কোন দিকে হবে। তাহলে দেখো প্রথম তিনটে আঙ্গুল, বাম হাতে প্রথম তিনটে আঙ্গুল পরস্পর লম্বভাবে যদি আমরা রাখি, তাহলে তর্জনী, এটা বৃদ্ধাঙ্গুষ্ঠী, তর্জনী আর মধ্যমা। তর্জনী যদি তোমার চৌম্বক ক্ষেত্র অভিমুখ নির্দেশ করে, এটা বি, তর্জনী এটা বি যদি চৌম্বক ক্ষেত্র অভিমুখ নির্দেশ করে, আর মধ্যমা যদি কণার বেগের অভিমুখ নির্দেশ করে, এটা ভি আর এটা বি, তাহলে লম্বভাবে বৃদ্ধাঙ্গুলির দিকে তোমার চুম্বক বল ক্রিয়াশীল হবে। এফ এর অভিমুখ হবে বৃদ্ধাঙ্গুলির দিকে। তিনটে জিনিস, এটা হলো চুম্বক ক্ষেত্রের অভিমুখ, কণাটার অভিমুখ ভি, তাহলে এফ এর অভিমুখ হবে বৃদ্ধাঙ্গুলির দিকে। তাহলে ফ্লেমিংয়ের লেফট হ্যান্ড রুল দিয়েও আমরা এফ এর অভিমুখটা বার করে নিতে পারি। এখানে দেখো এটা বি আর এটা বি, এটা ভি আর এফ উপরের দিকে যাচ্ছে। হ্যাঁ, যেভাবে হোক এই 90 ডিগ্রিতে তিনটে আঙুল পরস্পর রাখলে, এটা যদি বি হয়, এটা যদি ভি হয়, তাহলে এফ বুড়ো আঙুলের দিকে এফ এর অভিমুখ হবে। তাহলে ফ্লেমিংয়ের লেফট হ্যান্ড রুলটা আমরা স্পেশাল কেসে, একটা মতো কেসে কিন্তু ব্যবহার করতে পারি, যখন ভি এবং পরস্পর লম্ব, সেক্ষেত্রে হ্যাঁ ফ্লেমিংয়ের বামহস্ত নিয়ম আমরা ব্যবহার করতে পারি। দেখো স্টুডেন্টস, এবার আমরা যেটুকু পড়লাম তার উপরে কয়েকটা নিউমেরিক্যালস দেখে নিই, কারণ নিউমেরিক্যালস যত করবে তত কনসেপ্ট ক্লিয়ার হবে। হ্যাঁ, গাণিতিক সমস্যা সমাধান না করলে কনসেপ্টগুলো পরিষ্কার হবে না। সেজন্য যখনই কোনো নতুন তত্ত্ব, নতুন থিওরি পড়বে, তখনই সেই সম্বন্ধে গাণিতিক সমস্যা বা অঙ্কগুলো একটু দেখে নেবে কয়েকটা, তাহলে দেখবে কনসেপ্ট ক্লিয়ার হয়ে গিয়েছে। তো প্রথমে আমি যে সমস্যাটা নিয়েছি সেটা দেখো, 5 × 10⁶ মিটার পার সেকেন্ড বেগে ধাবমান একটি প্রোটনের উপর 0.40 টেসলা চৌম্বক ক্ষেত্র প্রয়োগ করা হলো। চৌম্বক ক্ষেত্রটি প্রোটনের বেগের সঙ্গে 30 ডিগ্রি কোণে প্রযুক্ত। প্রোটনের ত্বরণ কত হবে? প্রোটনের ভর দেওয়া আছে 1.6 × 10⁻27 কেজি। দেখো এই অঙ্কটা জয়েন্ট এন্ট্রান্সে এসেছিল কোন একটা বছর, বেশ কয়েক বছর আগে এসেছিল জয়েন্ট এন্ট্রান্সের অঙ্ক এটা। তো এই বড় বড় সংখ্যা বা এই অঙ্কর ভাষাটা দেখে একদম ভয় পেয়ে যাওয়ার কোনো দরকার নেই, একদম খুবই সোজা অঙ্ক। জাস্ট ফর্মুলাটা তোমার জানা থাকলে, হ্যাঁ, আর অ্যাপ্লিকেশান করতে জানলে অঙ্ক সব হয়ে যাবে, কোনো অসুবিধা হবে না। খুবই সোজা অঙ্ক, তোমরা দেখো কীভাবে হবে। তো আমাদের যে সূত্র, সেই সূত্রটা তো মনে রাখতেই হবে। হ্যাঁ, যে প্রযুক্ত বলের চৌম্বক বলের সূত্র, চৌম্বক বলের সূত্র এফ, আমরা জানি এফ হচ্ছে কিউ ভি বি সাইন থিটা, এটা তো আমাদের জানা সূত্র। এই সূত্র থেকে অঙ্কটা হবে। এখানে কী কী দেওয়া আছে দেখো, এখানে দেওয়া আছে অর্থাৎ এখানে দেওয়া আছে ভি দেওয়া আছে, প্রথমে দেওয়া আছে 5 × 10⁶ মিটার, মানে ভি এটা হচ্ছে 5 × 10⁶ মিটার পার সেকেন্ড। হ্যাঁ, যা যা দেওয়া আছে সেটা আগে লিখে নাও, খুবই সোজা। তারপরে বি দেওয়া আছে, বি হচ্ছে যে 0.40 টেসলা, 0.40 টেসলা এটা দেওয়া আছে। আর প্রোটনের ভর দেওয়া আছে এম, ধরলাম প্রোটনের ভর এম, হ্যাঁ 1.6 × 10⁻27 কেজি। আর আমার লাগবে থিটা দেওয়া আছে, দেখো থিটা দেওয়া আছে 30 ডিগ্রি, 30 ডিগ্রি কোণে চুম্বক ক্ষেত্রটি প্রোটনের বেগের সঙ্গে 30 ডিগ্রি কোণে প্রযুক্ত, অর্থাৎ বি প্রোটনটা কণা আমার, তো কণার বেগের ভি এর সঙ্গে 30 ডিগ্রি কোণে প্রযুক্ত আছে। প্রোটনের ত্বরণ কত হবে? হ্যাঁ, আমাকে বের করতে বলেছে প্রোটনের ত্বরণ। প্রোটনের ত্বরণ ধরো এ কত হবে প্রোটনের ত্বরণ?
এখানে আমার আরেকটা জিনিস লাগবে, কিউ। দেখো কিউ দেওয়া নেই, কিউ দেওয়া নেই কিন্তু বলেছে প্রোটন, সেই জন্য কিউ বলা নেই। কিউ কিন্তু তোমাকে মনে রাখতে হবে। হ্যাঁ, কিউ হচ্ছে তোমার প্রোটনের আধান, কি হচ্ছে প্রোটনের আধান। তো এটা তো মানে অবভিয়াস ব্যাপার, তোমাকে মনে রাখতেই হবে, এটা তো বেসিক, ইংলিশ এবিসিডি বেসিক। তাহলে প্রোটনের আধান হচ্ছে ইলেকট্রনের যে আধান, প্রোটনেরও তাই আধান, শুধু ধনাত্মক, শুধু এটা হবে ধনাত্মক 1.6 ইন্টু 10⁻⁻19 কুলম্ব। হ্যাঁ, এটা কিন্তু মনে রাখতে হবে 1.6 ইন্টু, এটা দেখো প্রোটনের ভরটা যেমন কোশ্চেনেই দেওয়া আছে কিন্তু আধান কিন্তু দেওয়া নেই, তাহলে এটা তোমাকে মনে রাখতে হবে। ঠিক আছে, 10⁻19 কুলম্ব। অতএব নিউটনের সূত্র থেকে আমরা জানি এফ ইকুয়াল টু এম এ। নিউটনের সূত্র থেকে তোমরা জানি এফ ইকুয়াল টু এম এ, ভর গুণিত ত্বরণ। হ্যাঁ, অতএব ত্বরণ এ ইকুয়াল টু এফ বাই এম, তাই না? ত্বরণ এ ইকুয়াল টু এফ বাই এম। এখন এফ মানে হচ্ছে তো এটা, এফ এর মানটা বসিয়ে দাও, কিউ ভি বি সাইন থিটা। এটা এফ হলো, আর নিচে আসছে এম, অতএব এ দাঁড়াচ্ছে তোমার। এবার মানগুলো বসিয়ে ক্যালকুলেশন করে দাও, জাস্ট আর কিছু না, মানগুলো আমি বসিয়ে দিচ্ছি, ফাইনাল রেজাল্টটা বলে দিচ্ছি। কিউ তোমার এখানে বসাতে হবে 1.6 ইন্টু 10⁻⁻19, হ্যাঁ, কুলম্ব, ইন্টু তোমার ভি বসাতে হবে 5 ইন্টু 10⁻6 মিটার পার সেকেন্ড, ইন্টু তোমার বি, আচ্ছা কিউ গেল, ভি গেল, বি হচ্ছে 0.40 টেসলা স্কয়ার। তারপরে ধরো তোমার সাইন থিটা মানে সাইন 30 ডিগ্রি মানে হাফ, এটা হাফ হয়ে যাবে। আর কিউ ভিবি সাইন থিটা হয়ে গেল, আর নিচে হ্যাঁ তোমার এম এর ভরটা বসিয়ে দাও 1.6 ইন্টু 10⁻⁻27 দিয়ে ত্বরণ, এসআই সিস্টেমে ত্বরণের একক কাটাকুটি করে এখানে টেসলাকে কনভার্ট করে তোমার ফাইনালি যেটা আসবে সেটা তোমাকে দেখাতে হবে না, এককের কনভার্সন দেখাতে হবে না। তুমি জানো ত্বরণের একক কি, এটা হচ্ছে এত মিটার পার সেকেন্ড স্কয়ার। ফাইনালি এককটা লিখে দিলেই হবে। হ্যাঁ, তো এইগুলো ঠিকঠাক বসাতে হবে, এটা কেজি, এগুলো ঠিকঠাক বসাতে হবে, এখানে লিখতে হবে যে ফাইনালি তোমার ত্বরণ দাঁড়াবে ওইটা। তাহলে এখানে 1.6 কেটেই যাচ্ছে, এটা -27 উপরে চলে যাবে। কাটাকুটিটা আমি আর দেখাচ্ছি না, ফাইনালি তোমার কাটাকুটি যেটা আসবে সেটা হচ্ছে 10⁻14 মিটার পার সেকেন্ড স্কয়ার, এটা হবে অ্যান্সার। তাহলে তোমার সূত্রটা জানবে, কি কি দেওয়া আছে ভ্যালুগুলো আগে লিখে নেবে, সেই মানগুলো সূত্রে বসাবে, এটা কি বা আননোন যেটা সেটা বাঁদিকে রেখে বাকিগুলো ডান দিকে চলে আসবে, ক্যালকুলেশন করবে, হয়ে যাবে। খুবই সোজা, অঙ্কের ভাষা থেকে ভয় পাওয়ার কোনো কারণ নেই, খুবই সোজা অঙ্ক। ওকে, এবারে আমরা আরেকটা অঙ্ক দেখব, ঠিক আছে? তাহলে দেখো স্টুডেন্টস, আমরা কোশ্চেন অঙ্ক নম্বর 2 চলে আসছি। প্রথমে এই অঙ্কটা করে দিই আমি একবার। দেখো, একটি ইলেকট্রন 10⁻6 মিটার পার সেকেন্ড বেগে একটি চৌম্বক ক্ষেত্রে প্রবেশ করে। সাপোজ এটা ইলেকট্রন প্রবেশ করলো চৌম্বক ক্ষেত্রে। যদি ইলেকট্রনটি 10 সেন্টিমিটার ব্যাসার্ধে একটি বৃত্তপথে ঘুরতে থাকে তাহলে চৌম্বক ক্ষেত্রের মান কত হবে? এখানে একটা বিষয় হচ্ছে যে ইলেকট্রনটা কিন্তু দেখো স্ট্রেট লাইনে যাচ্ছে না, চৌম্বক ক্ষেত্রে প্রবেশ করে কিন্তু বৃত্তপথে ঘুরতে লাগলো। বৃত্তপথে ধরে এখান থেকে যদি বৃত্তপথে ঘুরতে গেলে বৃত্তপথে ঘুরতে লাগলো, এইভাবে বৃত্তপথে ঘুরতে লাগলো। তাহলে বৃত্তপথে ঘোরার জন্য একটা কেন্দ্রাত্মক বল দরকার, সেন্ট্রিপিটাল ফোর্স দরকার। তোমরা জানো, তোমরা চ্যাপ্টারে পড়েছো, মেকানিক্সে পড়েছো যে বৃত্তপথে থাকার জন্য একটা সেন্ট্রিপিটাল ফোর্স লাগবে, কেন্দ্রাত্মক বল লাগবে, যে অভিকেন্দ্রীয় বল যেটাকে আমরা বলি, সেই অভিকেন্দ্রীয় বলটা
তোমার এটা এখানে চৌম্বক বলটাই অভিকেন্দ্রীয় বল। তাহলে সবসময় তারা লম্বভাবে রয়েছে অভিমুখের সঙ্গে, অর্থাৎ যে ভি এর সঙ্গে এফটা লম্বভাবে আছে বলেই তোমার ইলেকট্রনটা সোজা না গিয়ে বৃত্তপথে যাচ্ছে। হ্যাঁ, তাহলে ইলেকট্রনটা একটা বৃত্তপথে যাচ্ছে মানে যে কোনো বিন্দুতে এদিকে ইলেকট্রনের অভিমুখের সঙ্গে চৌম্বক বলটা ক্রিয়া করছে তোমার এফ এদিকে, এফটা রয়েছে এখানে। হ্যাঁ, এটা বি এর অভিমুখ, এটা এফ এর অভিমুখ, সব জায়গাতেই। হ্যাঁ, এটা এফ, এটা ভি, অর্থাৎ ইলেকট্রনটা এই যে এইভাবে এভাবে ঘুরছে। হ্যাঁ, এখানেও এফটা এইদিকে ভি, তাহলে ইলেকট্রন অভিমুখ সবসময় এফ এর সঙ্গে লম্বভাবে রয়েছে যে কোনো জায়গাতেই। হ্যাঁ, এদিকে ভি, এদিকে এফ, বুঝতে পেরেছ? সেই জন্য ইলেকট্রনটা বৃত্তপথে ঘুরছে। এফটা এখানে দেখো চুম্বক বলটা কিন্তু অভিকেন্দ্র বল হিসেবে ক্রিয়া করছে। তাহলে আমরা এই যে ব্যাসার্ধ যদি আর হয়, হ্যাঁ, ব্যাসার্ধ যদি আর হয়, আর যদি ব্যাসার্ধ হয়, তাহলে আর ব্যাসার্ধের বৃত্তপথে ঘোরার জন্য প্রয়োজনীয় অভিকেন্দ্র বল কত হবে? হ্যাঁ, পুরো কথাটা আমি আর লিখছি না, প্রয়োজনীয় অভিকেন্দ্র বল, প্রয়োজনীয় অভিকেন্দ্র বল হচ্ছে এম ভর ইন্টু ভি স্কোয়ার বাই আর। তোমরা এটা মেকানিক্সে পড়েছো। আর এম ভরের কোনো কণা ভি বেগে যদি কোনো বৃত্তপথে আর ব্যাসার্ধের বৃত্তপথে ঘুরতে চায় তাহলে প্রয়োজনীয় অভিকেন্দ্র বল লাগবে এম ভি স্কোয়ার বাই আর। দিস ফোর্স, এই অভিকেন্দ্র বল ইজ সাপ্লাইড বাই চৌম্বক বল, মানে এফ, আমাদের সেই এফ দ্বারা। অতএব এফ ইকুয়াল টু এম ভি স্কোয়ার বাই আর, বা এফ হচ্ছে তোমার কিউ ভি বি সাইন থিটা ইন্টু ভি স্কোয়ার বাই আর। দেখো, যখনই ও বৃত্তপথে আছে মানেই ভি এবং এফ পরস্পর লম্ব। হ্যাঁ, ভি এবং এফ পরস্পর লম্ব। হ্যাঁ, এখানে আমরা লিখে দিতে পারি, যেহেতু ওটা বৃত্তপথে রয়েছে তাহলে এখানে থিটা হচ্ছে তোমার 90 ডিগ্রি। ভি এর সঙ্গে এফ এর অ্যাঙ্গেল দেখো 90 ডিগ্রি, না এটা 90 ডিগ্রি, এটাও 90 ডিগ্রি, এটাও 90 ডিগ্রি, এটাও 90 ডিগ্রি। হ্যাঁ, থিটা, ভি এর সঙ্গে এফ এর অ্যাঙ্গেল সবসময় 90 ডিগ্রি, তবে সে বৃত্তপথে আছে। হ্যাঁ, তাহলে কিউ ভিবি সাইন থিটা, বা আমাকে কি বার করতে বলেছে? আমাকে বার করতে বলেছে চৌম্বক ক্ষেত্রের মান, বি এর মান কত হবে। অতএব বি তোমার হয়ে যাবে এম ভি স্কোয়ার বাই আর ইন্টু 1 বাই, এটা সাইন থিটা, তো যেহেতু সাইন থিটা মানে সাইন 90 ডিগ্রি, তাহলে 1 হয়ে গেল। হ্যাঁ, থিটাটা 1 হয়ে গেল, তাহলে কিউ বাই ভি, বি এর মান সাইন থিটা 1 হয়ে গেল, তাহলে কিউ ভি নিচে চলে এলো। তাহলে আমরা পাচ্ছি একটা ভি কেটে গেল, এম ভি বাই কিউ আর। দেখো, একটা ভি কেটে গেল, উপরে থাকছে এম ভি, নিচে থাকছে কিউ ইন্টু আর। তাহলে এবার মানটা বসিয়ে দিলে আমরা পেয়ে যাব তোমার বি এর মান। মানটা বসা, এখানে দেখো ইলেকট্রন বলেছে, এখন ইলেকট্রনের ভর, এটা হচ্ছে ইলেকট্রনের ভর এম ইলেকট্রনের ভর তোমার দেওয়া থাকতেও পারে কোশ্চেনে, না দেওয়া থাকতে পারে, যেটা অবভিয়াসলি অ্যাজ এ 11-12 ছেলে তোমাকে তো মনে রাখতেই হবে ইলেকট্রনের ভর এবং আধান। অবভিয়াস, বেসিক, একদম বেসিক জিনিস, এবিসিডির মতো, এটা বেসিক জিনিস। হ্যাঁ, ইলেকট্রনের ভর হচ্ছে তোমার 9.11 ইন্টু 10⁻³ কেজি। এটা কোশ্চেনে দেওয়া থাকতেও পারে, আবার নাও পারে। আর ইলেকট্রনের তোমার কিউ, হ্যাঁ, ইলেকট্রনের ভর এটা, আর ইলেকট্রনের আধান হচ্ছে 1.6 ইন্টু 10⁻⁻19 কুলম্ব। হ্যাঁ, এই দুটো জিনিস ইলেকট্রনের, এটা কিন্তু
মনে রাখতে হবে, একদম মুখস্থ রাখতে হবে। ইলেকট্রনের ভর এবং আধান, তো মানটা বসিয়ে দাও। এম হচ্ছে তোমার 9.11 ইন্টু 10⁻⁻31 কেজি ইন্টু ভি। ভি কত? 10 সেন্টিমিটার ব্যাসার্ধের ভিতরে প্রবেশ করতে থাকে 10⁻⁶ মিটার পার সেকেন্ড বেগে। ভি হচ্ছে, হ্যাঁ এখানে দেওয়া আছে ভি দেওয়া আছে 10⁻⁶ মিটার পার সেকেন্ড, এটা লিখে দিতে হবে 10⁻⁶, হ্যাঁ মিটার পার সেকেন্ড। ভি হয়ে গেল। কিউ ইলেকট্রনের আধান 1.6 ইন্টু 10⁻⁻19 কুলম্ব। আর 10 সেন্টিমিটার, এটা লিখে নেবে 10 সেন্টিমিটার, কিন্তু 10 রাখলে সেন্টিমিটার রাখলে হবে না, এটা তো সব এসআই সিস্টেমে না, এগুলো সব এসআই সিস্টেমে। তাহলে 10 সেন্টিমিটারকে 10/100 10/100 মিটার, মানে 0.1 মিটার। তাহলে এটা হয়ে যাচ্ছে 0.1। তো ক্যালকুলেশন করে আর টাইমটা নষ্ট করবো না, তো সোজা ক্যালকুলেশন, তোমরা পাওয়ারের ক্যালকুলেশন উপর নিচ প্লাস মাইনাস জানো সবই। ফাইনাল যেটা রেজাল্ট সেটা আমি একটু বলে দিচ্ছি, সেটা হচ্ছে 5.6 ইন্টু 10⁻⁵। এটা 5.6 ইন্টু 10⁻⁵ টেসলা। এটা নিজেরা করে নিয়ে একবার ক্যালকুলেশনটা নিজেরা করে দেখবে নিচ্ছে কিনা, হ্যাঁ ক্যালকুলেশনটা 5.6 ইন্টু -5 আসছে কিনা নিজেরা একবার করে দেখে নিও। 5.6 ইন্টু 10⁻⁵ টেসলা আসছে কিনা একবার দেখে নিও। এটা হবে আনসার, হ্যাঁ চৌম্বক ক্ষেত্রটির মান হবে 5.6 ইন্টু 10⁻⁵ টেসলা। ঠিক আছে, এইভাবে অঙ্ক করতে হবে, খুবই সোজা অঙ্ক। সূত্রটা জানলে আর একটু অ্যাপ্লিকেশন থিওরিটা কনসেপ্টটা ক্লিয়ার থাকলেই তোমাদের কোনো অসুবিধা হবে না। দেখো এবারে একটা ছোট্ট মিষ্টি অঙ্ক নিয়ে এসেছি, কোশ্চেন নাম্বার 3। প্রথমে অঙ্কটা আমি পড়ে দিই। দেখো v1 বেগে একটি চৌম্বক ক্ষেত্রের সঙ্গে 90 ডিগ্রি কোণে গতিশীল একটি প্রোটন যে চৌম্বক অনুভব করে v2 বেগে একই পথে গতিশীল একটি আলফা কণার অনুভূত চৌম্বক বল তার অর্ধেক। আলফা কণার আধান প্রোটনের আধানের দ্বিগুণ, এটা বলা নাও থাকতে পারে। v1 এবং v2 এর অনুপাত কত হবে? হ্যাঁ, তো প্রথম কণাটা যে বল অনুভব করছে দ্বিতীয় মানে আলফা কণার অনুভূত বল তার অর্ধেক, অর্থাৎ প্রথম প্রোটন যেটা ছিল তার যে অনুভূত বল তার তুলনায় আলফার অনুভূত বল হচ্ছে অর্ধেক। তাহলে v1 অর্থাৎ প্রোটনের বেগ বাই আলফার বেগ কত হবে? v1 is to v2 কত হবে? অনুপাত কত? বেগের অনুপাত, তাদের বেগের অনুপাত কত হবে? সোজা কথা। ওকে, তো খুবই ছোট মিষ্টি অঙ্ক, কোনো জটিল কিছু নেই। তুমি দেখো, হ্যাঁ এখানে প্রোটন দেওয়া আছে, আর এখানে ধরো আলফা দেওয়া আছে। তো এটার বেগ ধরো v1, এটার বেগ v2। বের করতে হবে থিটা 90 ডিগ্রি, দ্বিতীয়টাও একই পথে যাচ্ছে, অর্থাৎ ভি এবং বি এর মধ্যে অ্যাঙ্গেল, এখানেও থিটা তোমার 90 ডিগ্রি। ঠিক আছে, আলফা কণার অনুভূত চৌম্বক বল তার অর্ধেক। এখানে ধরো বল চুম্বক বল হচ্ছে ধরো F1, আর এখানে চুম্বক বল ধরো F2। অথবা আমরা এখানে বলতে পারি F1 equal to 2F2। এ কম, তাহলে F1 টা বেশি, তাহলে F1 equal to 2F2, তাই না? আমরা বলতে পারি। আর আলফা কণার আধান প্রোটনের আধানের দ্বিগুণ, তাহলে প্রোটনের আধান ধরো এটা Q1 আর আধান Q2। অতএব আমরা কি বলতে পারি, তোমার Q2 equal to 2Q1, তাই না? অতএব Q
Q1 equal to Q2 by 2, Q2 equal to Q1 by Q1 equal to Q2 by 2, ঠিক আছে। এবারে আমরা জানি আমাদের যে সূত্র, তোমার F1 কত হবে, কিউ ভি, সূত্রটা বসিয়ে দাও, কিউ Q1 V1 B1 sin থিটা sin 90 ডিগ্রি, আর F2 কত হচ্ছে, হ্যাঁ F2 Q2 Q2 V2 B2 sin 90 ডিগ্রি। তাহলে এটা হচ্ছে Q1 V1 B1, এটা হচ্ছে Q2 V2 B2। এবারে F1 equal to F2 বলে দেওয়া আছে, হ্যাঁ। তাহলে যেহেতু এখানে এটা দেখো, যেহেতু F1 equal to 2F2, অতএব এই মানটা বসিয়ে দাও, F1 আর F2 মানটা বসিয়ে দাও। F1 হচ্ছে Q1 V1 B1 equal to 2 into F2, F2 এর বসাও, F2 Q2 V2 V2, ঠিক আছে। না বার করতে বলেছে কি V1 বাই V2 বার করতে বলেছে, অতএব V1 বাই V2, V2টাকে এদিকে চলে এসো, বাকিগুলো এদিকে নিয়ে যাও, কত হচ্ছে 2 into Q2 বাই Q1 into B2 বাই B1। দেখো Q1 নিচে গেল আর B1 নিচে গেল, আর এখানে আমার 2 আছে, তাহলে কত দাঁড়ালো, 2 গুণিত কত দাঁড়ালো, Q2 বাই Q1 কত, Q2 বাই Q1 হচ্ছে 2, হ্যাঁ। অতএব Q2 বাই Q1 equal to 2, এখানে দেখতে পাচ্ছি Q2 বাই Q1 হচ্ছে 2, তাহলে এটা হলো 2, আর B2 বাই B1 বসিয়ে দাও, সেম একই চৌম্বক ক্ষেত্রের সঙ্গে সেম চৌম্বক ক্ষেত্র, তাহলে B2 equal to B1, যেহেতু B2 equal to B1 equal to B, একই সেম চৌম্বক ক্ষেত্র, তো একই পথে যাচ্ছে, একই পথে, তাহলে B2 equal to B1, তাহলে B2 বাই B1, হ্যাঁ, অতএব B2 বাই B1 equal to 1, এটা 1 হচ্ছে, B2 সমান B1, হ্যাঁ, সেম চৌম্বক ক্ষেত্র, একই জায়গা, তাহলে এটা দাঁড়াচ্ছে তোমার 4, অতএব অনুপাতটা দাঁড়াচ্ছে V1 is to V2 equal to 4 is to 1, হ্যাঁ, এটা দাঁড়াচ্ছে, তাহলে V1 এর V2 অনুপাত কত, V1 is to V2 হচ্ছে 4 is to 1। বুঝতে পারছো কি সুন্দর ছোট মিষ্টি অঙ্ক। স্টুডেন্টস, কেমন লাগলো আজকে ক্লাসটা? যদি ভালো লাগে তাহলে একটা লাইক করে দিও, লাইক বাটনটা টিপে দিও, আর কমেন্টে লিখো ভালো লাগলো কি খারাপ লাগলো, মন্দ লাগলো কেমন লাগলো, কমেন্টে লিখো। আর নতুনদের বলি, তোমরা এরকম নিয়মিত লেসন পাওয়ার জন্য আমার এই যে সায়েন্স ক্লাস চ্যানেলটা সাবস্ক্রাইব করে নাও। তোমার যারা বন্ধু আছে তারা এখনও জানেন না, তাদেরকে এই লেসনের বা এই ক্লাসের এই চ্যানেলের খবরটা দিও, লিঙ্ক শেয়ার করো তাদের সঙ্গে, এবং তাদেরকে বলো এটা দেখতে, লকডাউনে তারা একটু উপকৃত হবে। নতুন যারা এসেছে, যারা এখনও জানো না, তাদের বলি যে পুরনো লেসনের লিঙ্কগুলো ডেসক্রিপশানে দেওয়া আছে, হ্যাঁ, প্রায় অনেক 28-30টা লেসন দেওয়া হয়ে গেছে, মানে 10-12 মিলে, তো সেগুলো তোমরা দেখে নিতে পারো। কিছু লেসন ক্লাস 10 এবং 12-এর জন্য কমন আছে, 12-এ তোমরা পড়লেও 10-এর ছেলেদের সঙ্গে সঙ্গে তোমরাও দেখে নিতে পারো, তোমাদেরও কাজে লাগবে, এবং 12-এর যে লেসনগুলো সেগুলো 10-এর ছেলেরাও দেখতে পারো, তোমাদেরও কাজে লাগবে। কিছু লেসন, কিছু জিনিস কমন আছে, সিলেবাসটা দেখে নেবে, সেইভাবেই পড়বে, একই সিলেবাস, কন্টেন্টসটা একই। তো যাই হোক, এই গেল আজকের লেসনের কথা। তোমরা আমার চ্যানেলের সঙ্গে থাকো এবং
সাপোর্ট করতে থাকো। একটা কথা, ইতিমধ্যে 550 আপ হয়ে গেছে সাবস্ক্রাইবার, সেজন্য তোমাদের ধন্যবাদ দেওয়া হয়নি, তোমাদের জন্য অসংখ্য ধন্যবাদ। চ্যানেলটা জনপ্রিয় হওয়ার জন্য শীঘ্রই আমরা 600 সংখ্যা পার করে যাব। এটা তোমরা ভালোবাসো বলে এটা সম্ভব হয়েছে। এইরকমভাবে ভালোবাসতে থাকো, চ্যানেল দেখতে থাকো, আমাকে সাপোর্ট করতে থাকো। আমি তোমাদের জন্য সুন্দর সুন্দর লেসন নিয়মিত দিতেই থাকবো। ওকে, থ্যাংকস ফর ওয়াচিং।